দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, দ্য এভারেজ মার্কস অফ লাকি decreased by 1 when he replaced the subject in which he has scored 40 marks by the other two subjects in which he has scored 23 and 25 marks respectively. তাহলে লাকির এভারেজ মার্কস এক ডিক্রিজ হচ্ছে কখন, যখন সে যে সাবজেক্টে 40 পেয়েছে সেটাকে রিপ্লেস করে যে সাবজেক্টগুলোতে 23 আর 25 পেয়েছে সেই সাবজেক্টগুলোকে যদি অ্যাড করে। লেটার হি হ্যাজ অলসো ইনক্লুডেড 58 মার্কস অফ কম্পিউটার সায়েন্স, দেন দ্য ইনিশিয়াল এভারেজ মার্কস ইনক্রিজড বাই 2। তাহলে ইনিশিয়াল যে এভারেজ মার্কস ইনক্রিজ করছে কত থেকে, 2 থেকে, যখন সে কম্পিউটার সায়েন্সকে ইনক্লুড করছে। ঠিক আছে, তাহলে হাউ মেনি সাবজেক্টস ওয়ার ইনিশিয়ালি কতগুলো সাবজেক্টস ছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিলাম লাকির কাছে এন সাবজেক্টস ছিল, এন নাম্বার অফ সাবজেক্টস ছিল লাকির কাছে, এন নাম্বার অফ সাবজেক্টস ছিল লাকির কাছে, আর তাদের এভারেজ মার্কস ছিল, আমি ধরে নিলাম এ, তাদের এভারেজ মার্কস ছিল এ। ঠিক আছে, এবার কি বলছে, when he replaced the subject in which he has scored 40 marks by the other two subjects in which he has scored 23 and 25 marks respectively। তাহলে তার টোটাল সাবজেক্ট কতগুলো, টোটাল মার্কস কত ছিল সব সাবজেক্ট মিলিয়ে, তার টোটাল মার্কস ছিল an। এবার কি বলছে, সে যদি an থেকে 40 মার্কসের সাবজেক্ট বাদ দিয়ে সেখানে যদি সে 23 আর 25 মানে 48 মার্কসের সাবজেক্ট অ্যাড করে, সেক্ষেত্রে তার এভারেজ মার্কস এক ডিক্রিজ করবে। এভারেজ মার্কস কত ছিল এ, তাহলে এর থেকে তোমার এক ডিক্রিজ করবে, তাহলে টোটাল মার্কস এখন কত দাঁড়াবে, ইন্টু ইন্টু এন -1 +2, কারণ দুটো সাবজেক্টকে সে অ্যাড করছে, রিপ্লেস করছে, আর একটাকে রিপ্লেস করে দুটোকে অ্যাড করছে। ঠিক আছে, এটা হয়ে যাবে তার টোটাল মার্কস। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে আমি কি দেখতে পারি, an +8 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি কি পাচ্ছি, a -1 ইন্টু n+1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, an +8 ইজ ইকুয়াল টু an প্লাস a মাইনাস n -1। ঠিক আছে, তাহলে এবার আমি কি করতে পারি, এই যে an আর an কেটে গেল, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি a - n ইজ ইকুয়াল টু, আমি কি পাচ্ছি 9, ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 9। ঠিক আছে, এরপরে কি বলছে, লেটার হি হ্যাজ ইনক্লুডেড 58 মার্কস অফ কম্পিউটার সায়েন্স। লেটার মানে কি, লেটার মানে তুমি যে ক্যালকুলেশন করছো তার ভেতরে তুমি অ্যাড করছো, তুমি নতুন করে অ্যাড করছো না, তোমার যে প্রসেসে ক্যালকুলেশন আসছে সেই প্রসেসে অ্যাড হচ্ছে। যে প্রসেসে ক্যালকুলেশন আসছে মানে তুমি 40 মার্কের সাবজেক্ট বাদ দিয়েছো, 48 মার্কের সাবজেক্ট অ্যাড করেছো, এরপরে ফার্দার তুমি তার ভেতরে 58 মার্কসের সাবজেক্ট অ্যাড করছো। তাহলে ফার্দার যদি তুমি এখানে 58 মার্কসের সাবজেক্ট অ্যাড করো, তাহলে আগে কত ছিল an, এই ক্যালকুলেশনটা করে আমার কত এসেছিল an +8 প্লাস 58 প্লাস 58 ইজ ইকুয়াল টু,
এখন সেই কারণে কি হয়ে যাচ্ছে, ইনিশিয়াল এভারেজ মার্কস ইনক্রিজড বাই 2। ইনিশিয়াল এভারেজ মার্কস ছিল, সেটা কত থেকে ইনক্রিজ করছে, 2 থেকে ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার মার্কস কত হয়ে যাচ্ছে, টোটাল মার্কস তাহলে কত হয়ে যাচ্ছে, এখন সাবজেক্ট কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট ছিল n+1, তাহলে এখন কি হয়ে যাচ্ছে n+2। সাবজেক্ট আগের ক্যালকুলেশনে n-1+2 করে +1 দাঁড়ালো, সেখান থেকে আরো একটা সাবজেক্ট অ্যাড হচ্ছে কম্পিউটার সায়েন্স, তাহলে n+2। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, an+66 ইকুয়ালস টু an+2a +2n+4। তাহলে an কেটে গেল, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2 ইন্টু a প্লাস n ইকুয়ালস টু 4, এদিকে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে তোমার কি দাঁড়াচ্ছে 62। এবার 62কে কেটে দাও, 62কে তুমি কাটলে তোমার থাকছে কত, 31। তাহলে a মাইনাস n তোমার কত, a প্লাস n তোমার কত দাঁড়াচ্ছে 31। তাহলে এখন আরেকটা ইকুয়েশন কি বেরোলো, a প্লাস n ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 31, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে যদি আমি ক্যালকুলেট করি, ইকুয়েশন 1 আমাকে কি বলেছে, হাউ মেনি সাবজেক্টস ওয়্যার দেয়ার ইনিশিয়াল, কতগুলো সাবজেক্ট ইনিশিয়ালি ছিল। একটা ইকুয়েশন হচ্ছে a মাইনাস n ইকুয়ালস টু 9, একটা হচ্ছে তোমার a প্লাস n ইকুয়ালস টু 31। এবার সাবজেক্টসকে ডাইরেক্ট বের করতে গেলে আমি কি করব, নিচে মাইনাস করে দাও, প্লাস করে দাও, মাইনাস করে দাও, তাহলে a কেটে গেল, তাহলে এখানে কি থাকছে 2n ইকুয়ালস টু 40। তাহলে n ইকুয়ালস টু কত দাঁড়ালো 20। তাহলে ইনিশিয়ালি আমার কাছে কতগুলো সাবজেক্ট ছিল, কারণ আমি ধরেছিলাম নাম্বার অফ সাবজেক্টস কি n। তাহলে ইনিশিয়ালি আমাদের কাছে, সরি এখানে 40 না, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হয়ে তোমার কি দাঁড়াচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে, বিয়োগ হয়ে তোমার দাঁড়াচ্ছে এখানে 22। তাহলে n ইকুয়ালস টু কত দাঁড়াবে 11। তাহলে ইনিশিয়ালি নাম্বার অফ সাবজেক্টস কতগুলো ছিল 11। তাহলে অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো এই ডিআইটাতে লাস্টের কোয়েশ্চেনটা কি বলছে, এই ডিআইটাতে অ্যাকচুয়ালি বলে দিয়েছে আমাদের, table given below shows the high and low rates of product A, B, C, D, E of 3 different cities, namely Delhi, Noida, Mumbai. Also, total high and low shares of these cities is also given. ঠিক আছে, এবার হাই আর লো শেয়ারস দিয়ে দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা কিছু করতে পারছি না, কোয়েশ্চেনে করে দিচ্ছি। লাস্টের কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, if the sum of low rate of Delhi and Mumbai if the sum of low rate of Delhi and Mumbai of product C, sum of low rate of Delhi and Mumbai, sum of low rate of Delhi P and Mumbai Q of product C is same as the difference between high rate of Noida and low rate of Delhi of product D. High rate of Noida 400 and low rate of Delhi 400 আর 50, এদের ডিফারেন্স মানে 350। ঠিক আছে, P প্লাস Q এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 350। এরপরে কি বলেছে, find out for product A the ratio between high rate and low rate is maximum for which city। তাহলে হাই রেট আর লো রেটের ম্যাক্সিমাম কোন সিটির জন্য হচ্ছে, প্রোডাক্ট এ তে। তাহলে হাই রেট আর লো রেটের ম্যাক্সিমাম, তাহলে হাই রেট আর লো রেটের প্রোডাক্ট এ তে রেশিও দেখবো আমরা। প্রথমটাতে কি আসছে, প্রথমটাতে রেশিও হচ্ছে তোমার 4 5 20, 3 5 15, 4:3।
নয়ডাতে তোমার রেশিও কি দাঁড়াচ্ছে? নয়ডাতে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 3 10 কে 30, 6 দুগুণা 12, 5 6 30, 6 দুগুণা 12। আর মুম্বাইতে তোমার 350 বাই 150, 350 বাই 150 মানে 5 7 35, 3 5 15। এবার এই তিনটের ভেতরে কোনটা হাইয়েস্ট দেখার জন্য কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করতে হবে। প্রথমে এটা দিয়ে করি, এটা 15, এটা 8, তার মানে এদের দুজনের ভেতরে লড়াই এ জিতলো। এবার এদের দুজনের ভেতরে করব, এটা 15, এটা 14, তাহলে এদের দুজনের ভেতরে লড়াই এ জিতলো। তাহলে কে সব থেকে বেশি তোমার হাই রেট আর লো রেটের রেশিও কার বেশি? নয়ডার বেশি। তাহলে নয়ডা ইজ আওয়ার অ্যান্সার। নয়ডা ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, the number of van plus cycle sold by seller M and N is 700 and 450। ঠিক আছে, তাহলে ভ্যান, দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, given pie chart shows the percentage of employees from 5, বলে দিই, given pie chart shows the percentage of employees from 5 different departments of a company who are going on a office trip. The total number of employees who are going on office trip from HR department is 1/3 of the total number of employees in HR department. Total HR এ যতজন আছে তার 1/3 ট্রিপ করতে গেছে। ঠিক আছে, রেশিও অফ নাম্বার অফ এমপ্লয়িজ হু আর গোয়িং টু ট্রিপ and who are not going to trip in operation department is 3:4। তাহলে অপারেশন ডিপার্টমেন্টের ট্রিপ আর নট গোয়িং টু ট্রিপ কত হয়ে যাচ্ছে? 3:4। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হু ওয়েন্ট টু অফিস ট্রিপ ইজ 100। আচ্ছা, এখান থেকে তো আর কিছু করা যাচ্ছে না, এবার এটাতে চলে আসো। গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু আর নট গোয়িং টু অফিস ট্রিপ, মানে যারা অফিস ট্রিপে যাচ্ছে না। এবার এখানে দেখো ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে। নাম্বারের ক্ষেত্রে তুমি জানো অপারেশনের ক্ষেত্রে তোমার গোয়িং টু ট্রিপ আর নট গোয়িং টু ট্রিপের রেশিও দেওয়া ছিল। তাহলে নট গোয়িং টু ট্রিপের ক্ষেত্রে তোমার কত ছিল? অপারেশনের ক্ষেত্রে 4 ইউনিট। তাহলে তুমি বলতে পারো যে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 24। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 18। 3 ইউনিটের ভ্যালু তোমার হয়ে যাচ্ছে এখানে 80। তাহলে তোমার এখানে অপারেশনে তোমার যাচ্ছে হচ্ছে তোমার কতজন? 18 জন। ঠিক আছে, এবার 100-র ভেতরে 18% করলে 18ই থাকে। ঠিক আছে, তাহলে নর্মালি 18 জন থাকছে। তাহলে ওয়াই এর ভ্যালু তোমার কত চলে আসলো? ওয়াই এর ভ্যালু চলে আসলো তোমার কাছে 18। ঠিক আছে, এরপরে কি বলছে, এইচআর ডিপার্টমেন্টে টোটাল যতজন আছে তার 1/3 ভাগ গেছে হচ্ছে তোমার ট্রিপে। তাহলে কত ভাগ ট্রিপ করতে যায়নি? 2/3 ভাগ ট্রিপ করতে যায়নি। 2/3 ভাগ ট্রিপে যায়নি, নট ট্রিপ। ঠিক আছে, তাহলে 2/3 ভাগ যদি ট্রিপে না গিয়ে থাকে তাহলে তুমি বলতে পারো এখানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 32। তাহলে 2 ইউনিটের ভ্যালু 32 হলে 1 ইউনিটের ভ্যালু কত? 16। তাহলে ট্রিপ করতে যায়নি এরকম, ট্রিপে গেছে এরকম লোকের সংখ্যা কত? ট্রিপে গেছে এরকম লোকের সংখ্যা হচ্ছে 16। তাহলে এবার 100-র ভেতরে 16% মানে 16। তাহলে এক্স এর ভ্যালু চলে আসলো কত? 16। এখান থেকে ডাইরেক্ট এক্স এর ভ্যালু চলে আসলো হচ্ছে 16। তাহলে এবার যদি আমি টোটালটা করি, মানে এখানে 16, এখানে 18, এখানে হচ্ছে তাহলে তোমার 18 + 6 24। ঠিক আছে, তাহলে এই তিনটাকে যোগ করলে তোমার কত দাঁড়াচ্ছে? এই 16 আর 24 যোগ করলে হচ্ছে তোমার 40, 40 আর 18 58, 58 প্লাস 2z প্লাস 58 প্লাস 2z প্লাস 20 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে তোমার 100। তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে? এখান থেকে হয়ে যাচ্ছে তোমার
78 যদি তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে থাকছে কত? থাকছে হচ্ছে তোমার 22। তাহলে জেড এর ভ্যালু তোমার কত চলে আসছে? 11। তাহলে জেড এর ভ্যালু যদি 11 চলে আসে তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমার 31, আর এখানে কত হয়ে যাবে? 11। ঠিক আছে, তাহলে ট্রিপে গেছে হচ্ছে এতগুলো নাম্বার, এত নাম্বারের লোকজন, আর ট্রিপে যায়নি এরকম লোকজন কত আছে? 2y। y এর ভ্যালু তুমি কত বের করেছিলে? 18। তাহলে 18 দুগুণা 36, 2z মানে 22। আর এখানে কত থাকছে? এখানে তোমার হচ্ছে 16, 18 আর 24। 16, 18, 24 মিলে কত হচ্ছে? 40 আর 18 58, 58। তাহলে এখানে থাকছে হচ্ছে তোমার নাম্বার 58। তাহলে তুমি সবকটাই নাম্বার পেয়ে গেলে, যারা যারা ট্রিপে গেছে, যারা যারা ট্রিপে যায়নি। এরপরে তুমি আরামসে কোয়েশ্চেন করতে পারবে। কোয়েশ্চেন খুব একটা কঠিন না, কোয়েশ্চেনগুলো বাড়িতে ট্রাই করবে, না হলে আমি বলে দেবো। দেখো এখানে কি বলছে, দ্য প্রাইস অফ পেট্রোল ইজ বিং মার্কড আপ বাই 25%। তার মানে প্রাইস অফ পেট্রোল, 100 টাকা যদি তোমার পেট্রোলের সিপি হয়, সেটা 125 রুপিস হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন গিভ এ ডিসকাউন্ট অফ 16.66, মানে 1/6। আচ্ছা, 1/6 এর ডিসকাউন্ট দিচ্ছে। এবার 125-এর তুমি যদি 1/6 করো না, তবে সেক্ষেত্রে পয়েন্টে চলে আসবে। তাহলে সব থেকে বেটার হয় কি, তুমি এই রেশিওটাকে যদি তুমি 6 দিয়ে গুণ করো, এটাকেও 6 দিয়ে গুণ করো, তাহলে তোমার এখানে আসছে 600, এখানে হচ্ছে তোমার 6×25 150, শূন্য হয় থাকছে 15, 6 অক্ষে 6, 6 আর 15, 150 শূন্য, 750। ঠিক আছে, 750। অ্যাকচুয়ালি এটাকে তুমি আরো ভালো করে দাও, এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, আরো 2 দিয়ে গুণ করো, দেখবে যে আরো সুন্দর নাম্বার আসবে। রেশিও তো 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে তোমার কি আসছে? এখানে 1200, এখানে কত আসছে? এখানে 5 দুগুণা 10 শূন্য, 14 রেখে 1500। দেখো কত সুন্দর নাম্বার চলে আসলো। তাহলে তোমার এখানে সিপি হচ্ছে তোমার 1200, আর এমপি হচ্ছে তোমার 1500। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলছে এতে আমি 16.66% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে সেলিং প্রাইস কত? 1/6 ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সেল করছে কততে? 5/6। তাহলে এখানে তুমি 1500 5/6 করে দাও, 1500 5/6 করে দাও। 6 দিয়ে যদি কাটো, তোমার এখানে কি থাকছে? 6 দিয়ে কাটলে 6 দুগুণা 12, 5 6 30, 250। তাহলে 1250 এত টাকায় সে সেল করছে। ইফ দ্য ট্রেডার অ্যাডস 10% ইম্পিউরিটিস, মানে কি? মানে প্রতি 1 লিটারে সে 0.9 লিটার দিচ্ছে। 1 লিটার যদি 100% হয়, সে 10% ইম্পিউরিটিস অ্যাড করছে, তাহলে তোমাকে দিচ্ছে কত? 90%। তার জন্য প্রতি 1 লিটারে সে 0.9 লিটার দিচ্ছে। অ্যান্ড এখানেই সে চুরি করেনি, অ্যান্ড gives only 800 ml পেট্রোল ইনস্টিড অফ 1 লিটার। প্রতি 1 লিটারে সে 800 লিটার পেট্রোল দিচ্ছে। ঠিক আছে, প্রতি 1 লিটারে সে 800 লিটার পেট্রোল দিচ্ছে। মানে কতটা সে চুরি করছে? প্রথমে ইম্পিউরিটিস অ্যাড করছে, প্লাস পেট্রোলে ঘাপাত করছে। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এ স্কিম রানিং অ্যাট petrol pump, when a customer purchases a 10 liter petrol, he will be given 2 liter petrol free. তাহলে যদি কাস্টমার 10 লিটার পেট্রোল কেনে, 2 লিটার পেট্রোল সে ফ্রি দিচ্ছে, এরকম একটা স্কিম চালিয়েছে। ফাইন্ড দ্য অ্যাপ্রক্স প্রফিট পার্সেন্টেজ বাই দ্য ট্রেডার। তাহলে ওই ট্রেডারটা কত প্রফিট পার্সেন্টেজ আর্ন করছে। ঠিক আছে, এটা আমাকে করতে হবে। তাহলে ধরো আমি একটা গ্রাহক, তুমি একটা পেট্রোল পাম্প খুলেছো, আমি তোমার কাছে গেলাম, বললাম যে আমার পেট্রোল লাগবে, বললে যে আমাদের এখানে একটা ভালো অফার চলছে, 10 লিটার পেট্রোল নিলে 2 লিটার পেট্রোল আপনার ফ্রি।
সেক্ষেত্রে আপনাকে খালি 10 লিটারেরই দাম দিতে হবে, 2 লিটারের দাম দিতে হবে না। তুমি কি করলে, তুমি এখানে চালাকি করে প্রথমেই পেট্রোলের ভেতরে যখন প্রতি লিটারে 10% ইম্পিউরিটিস অ্যাড করেছি, তার মানে 1 লিটারে আমি 0.9 লিটার পিওর পেট্রোল পাবো, বাদ বাকি সব ইম্পিউরিটিস। তারপরে আবার কি করলে, প্রতি 1 লিটারে 800 মিলিলিটার 800 লিটার করে আমাকে দিচ্ছ। মানে তুমি আমাকে দেখাচ্ছ 1 লিটার দিচ্ছ, কিন্তু দিচ্ছ অ্যাকচুয়ালি 800 লিটার। ঠিক আছে, তাহলে আগে আমি টোটাল সেলিং আমার আমার কস্ট প্রাইস কত পড়বে টোটাল সেটা আমি বলি। আমি যদি তোমার দোকানে যাই, তোমার দোকানে গিয়ে আমি পেট্রোল কিনি 10 লিটার, তাহলে 10 লিটারের ক্ষেত্রে আমার খরচা কত পড়বে? আমার খরচা পড়বে হচ্ছে 1250 ইন্টু 10। তাহলে আমার মানে আমার সিপি তোমার এসপি, আমার সিপি তোমার এসপি কত পড়ছে? 125 এত। এতে তুমি কি করছো, তুমি আমাকে কত লিটার দিচ্ছ? 12 লিটার দিচ্ছ। এবার 1 লিটারে তুমি 800 লিটার তুমি পেট্রোল দাও, 1 লিটারে তুমি 800 লিটার পেট্রোল দাও, তাহলে 12 লিটারে কত লিটার পেট্রোল দেবে আমাকে? 12 গুণ 800, 8 বারং কত? 96। তাহলে 1 লিটারে তুমি যদি আমাকে 800 লিটার পেট্রোল দাও, 12 লিটারে তুমি আমাকে কত লিটার পেট্রোল দিচ্ছ? 12 লিটারে তুমি আমাকে, এটা তোমার লিটার না, এটা এমএল। 1 লিটারে যদি 800 ml পেট্রোল দাও, তাহলে 12 লিটারে তুমি কত ml পেট্রোল দিচ্ছ? 12 গুণ 800 করলে আমার কত আসছে? এত ml, এত ml। এবার এত ml আমার কাছে তুমি দিচ্ছ, তাহলে এটাকে যদি লিটারে করি তাহলে আমার কত দাঁড়াবে? এটাকে যদি আমি লিটারে কনভার্ট করি তাহলে আমার কত দাঁড়াবে? ml থেকে লিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে আমার কি দাঁড়াচ্ছে? 9.6 লিটার। তাহলে তুমি 12 লিটার আমাকে দেখাচ্ছ দিচ্ছ, কিন্তু তুমি অ্যাকচুয়ালি দিচ্ছ আমাকে 9.6 লিটার। এবার এখানেই গল্প শেষ হয়নি। তুমি কি করছো, প্রতি লিটারে 0.9 লিটার আমাকে দিচ্ছ, 10% তুমি ইম্পিউরিটিস অ্যাড করছো। এবার 0.9 কে তুমি যদি 9/10 করে রেখো, প্রতি লিটারে তুমি আমাকে 9/10 ভাগ দিচ্ছ, 9/10 ভাগ দিচ্ছ প্রতি লিটারে, তুমি আমাকে 9/10 ভাগ দিচ্ছ, বাদ বাকিটা তোমার ইম্পিউরিটিস। তাহলে 9.6 বা পয়েন্ট তুলে দিলে এখানে নিচে 10 ইন্টু ইন্টু তুমি আমাকে আরো কি করছো, তুমি আমাকে প্রতি লিটারে 9.6 লিটার, তাহলে প্রতি লিটারে তুমি আমাকে 9/10 ভাগ দিচ্ছ, তাহলে ইন্টু 9/10 ভাগ। এইটা আমি কি, এইটা আমি তোমার কাছ থেকে পাচ্ছি, এইটা আমি তোমার কাছ থেকে পাচ্ছি। তাহলে তোমার কস্ট প্রাইস পড়ছে কোনটুকুনির জন্য? কস্ট প্রাইস পড়ছে মাত্র এইটুকুনি আমাকে দিচ্ছ, এইটুকুনির জন্য। তোমার 12 লিটারের কস্ট প্রাইস পড়ছে না, তোমার এইটার কস্ট প্রাইস পড়ছে। তাহলে তোমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস ছিল তোমার এখানে কত? 1200। কস্ট প্রাইস ছিল তোমার এখানে 1200। তাহলে 1200 ইন্টু 96/10 ইন্টু 9/10, এটা তোমার কি? এটা সিপি ইস টু সেলিং প্রাইস কত আমার? আমার তোমার সেলিং প্রাইস হচ্ছে তোমার 12,500। সেলিং প্রাইস হচ্ছে 12,500। ঠিক আছে, তাহলে 12,500 হচ্ছে তোমার সেলিং প্রাইস। তাহলে এবার যদি আমি রেশিও করি, কারণ আমাকে তো অ্যাপ্রক্স পার্সেন্টেজ চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ করতে গেলে তো আমাকে এক্স্যাক্ট ভ্যালু লাগে না, আমার রেশিও করলেই হয়ে যায়। তাহলে এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এরপরে তুমি এখানে এই দুটো শূন্যর বদলে তুমি ডাইরেক্ট লিখতে পারো ইন্টু 25 লিখে
তোমার এখানে 12 আর এখানে এক কাজ করো, 12টাকে কেটে দাও, 12টাকে 2 দিয়ে কেটে দাও, 25 লিখতে হবে না, তাহলে এখানে তুমি 12,500ই করো। 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6250। 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3125। আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে, এটা 8 তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এবার আমাকে গুণ করতে হবে। তাহলে 3 6 18, 3 নং 27 আর 1 28, এর সঙ্গে তুমি যদি 9 গুণ করো, 8 নং 72 এর 2 হাতে হচ্ছে 7, 8 নং 72, 72 এর সাথে 79 এর 9 হাতে হচ্ছে 7, 9 দুগুণা 18, 18 এর সাথে 25, 2592 is to 3125। তাহলে সিপি আর এসপি ভেতরকার ডিফারেন্স কত? ভেতরকার ডিফারেন্স হচ্ছে তোমার 3 ঘর 5 আর 1 6, 6 আর 5 11, 533। তাহলে 533 by 2592 into 100%। 533 by 2592 into 100% করলে আমার কত দাঁড়াচ্ছে? 533 দুটো শূন্য 2592। এখানে তুমি যদি 2 ঘর, হ্যাঁ বলো, 20.56। এটা করলে আমার দাঁড়াচ্ছে 20.56। তাহলে অ্যাপ্রক্স আমাকে চেয়েছে, দেখো বলে দিয়েছে অ্যাপ্রক্স, হি উইল গিভ অ্যাপ্রক্স, আমাকে অ্যাপ্রক্স বের করতে হবে। 20.56 মানে নিয়ারলি অ্যাপ্রক্স 20%। বুঝতে পেরেছো? দেখো এখানে তুমি দুবার, একবার ইম্পিউরিটিস অ্যাড করেছে, একবার তোমাকে পেট্রোল কম দিচ্ছে, ওর জন্য তোমাকে এখানে অ্যান্ড দিয়ে বলেছে যে একবার তুমি ইম্পিউরিটিস অ্যাড করছো, একবার পেট্রোল কম দিচ্ছ, ওর জন্য আমাকে কস্ট প্রাইসের ভেতরে দুটোকে ঢোকাতে হলো। আমার কস্ট প্রাইসের ভেতরে দুটোকে আমি ইনক্লুড করার পরে দেখছি যে আমি তোমাকে কতটা পেট্রোল দিচ্ছি, বাট তোমার কাছ থেকে পুরো পয়সাটা নিচ্ছি 10 লিটারে। তাহলে আমার কতটা প্রফিট পার্সেন্টেজ হচ্ছে, ঠিক আছে? প্রফিট তো পাচ্ছি না, কারণ আমার এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছি না, প্রফিট পার্সেন্টেজ আমি কতটা আর্ন করছি। খুব একটা কঠিন না, তুমি যদি একবার ভালো করে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে দেখো, এখানে মাঝখানে অ্যান্ড দিয়েছে কারণ তোমাকে বলতে চেয়েছে যে তোমাকে দুবার চালাকি করে তুমি যে পেট্রোলটা দিয়েছো, সেই দুবার চালাকির ফলটাকে তোমাকে তোমার কস্ট প্রাইসে আনতে হবে। বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এ বোট ট্রাভেলস ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট কিউ, দেন কাম ব্যাক টু পয়েন্ট পি। ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ ডাবলড, it will take total time t1 hours in both upstream and downstream। p থেকে q এর ডিসটেন্স যদি আমার d হয়, আর স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ ডাবলড, তাহলে স্টিল ওয়াটার আগে এখন 2u হয়ে গেছে, প্লাস v গেছে ডাউনস্ট্রিমে, আসছে আপস্ট্রিমে, 2u মাইনাস v, কত আওয়ার্স লাগছে? t1 আওয়ার্স লাগছে। and if the boat travels with its original speed এ যদি যাই, d by u plus v plus d by u minus v, সেক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে তোমার টোটাল টাইম ইজ t2 আওয়ার্স। ঠিক আছে? if t2 is 110% more than t1, 110% মোর, তার মানে কি 210। t2 আর t1 এর রেশিও তোমাকে বলে দিয়েছে কত? 21/10। ঠিক আছে? ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ বোট
in still water is how much percent more than original speed of stream. ঠিক আছে, তাহলে ইউ হাউ মাচ পার্সেন্ট মোর দেন স্ট্রিম, মানে ইউ আর ভি এর রেশিও বেরোবে, সেখান থেকে ইউ ভি এর থেকে কত বেশি সেটা বের করতে হবে। তাহলে একটা কাজ করো, সিম্পলি আমার চোখে চোখে যেটা পড়ছে এটাকে দুটোকে রেশিও ডিভাইড করে দাও। ডিভাইড করলে তোমার ডি ডি কেটে যাচ্ছে, ডি এর প্রবলেম তুমি ফেস করছো না। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ হচ্ছে 2u স্কোয়ার, নিচে তুমি পাচ্ছ 2u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে তোমার কি থাকছে 2u মাইনাস ভি প্লাস 2u প্লাস ভি ইকুয়ালস টু t1 বাই এখানে তোমার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকছে। তাহলে এখানে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি থাকছে ইকুয়ালস টু t2। ঠিক আছে, t2 আর t1 এর রেশিও 21/10। তাহলে তুমি এখন এখান থেকে লিখতে পারো এটা হচ্ছে তোমার 21, এটা হচ্ছে তোমার 10। ঠিক আছে, তাহলে তোমার কি কি কাটা পড়ছে দেখো, ভি ভি কেটে যাচ্ছে, এখানে এখানে ইউ ইউ কেটে যাচ্ছে, ভি ভি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি থাকছে 4u বাই 2u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2u। তাহলে ইউ ইউ কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটো 2 ইকুয়ালস টু তোমার কি দাঁড়াচ্ছে 10/21, 2 দিয়ে কাটো 5। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করলে তোমার 21u স্কোয়ার মাইনাস 21v স্কোয়ার ইকুয়ালস টু 5 দুগুণা 10u স্কোয়ার মাইনাস 5v স্কোয়ার। তাহলে এবার ইউ স্কোয়ারকে একদিকে নিয়ে যাও, ইউ স্কোয়ারকে একদিকে নিয়ে গেলে এখানে কত থাকছে 11u স্কোয়ার ইকুয়ালস টু এখানে কত থাকছে, এখানে থাকছে হচ্ছে 16v স্কোয়ার, 16v স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমার 5 দুগুণা 10, 10u স্কোয়ার মাইনাস 5v স্কোয়ার, 10u স্কোয়ার মাইনাস 5v স্কোয়ার আর 21u স্কোয়ার মাইনাস 21v স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের রেশিও কত দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের রেশিও দাঁড়াচ্ছে। আচ্ছা এক মিনিট, এখানে যখন তোমার স্কোয়ার হচ্ছে, স্কোয়ার যখন হচ্ছে 2u এর হোল স্কোয়ার, তো 2u এর হোল স্কোয়ার, সরি 2u এর হোল স্কোয়ার, 2u এর হোল স্কোয়ার যদি গুণ হয় তাহলে 4u স্কোয়ার গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে 20u স্কোয়ার, 20u স্কোয়ার, 20u স্কোয়ার হয়ে গেলে এখানে তোমার থাকছে হচ্ছে শুধু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ইকুয়ালস টু 16v স্কোয়ার, 16v স্কোয়ার। তাহলে ইউ বাই ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 4/1, ইউ আর ভি এর রেশিও 4/1। তাহলে ইউ ভি এর থেকে কত বেশি, 3 বেশি। কার রেসপেক্টে বার করতে বলেছে, হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান স্ট্রিম, 3/1 ইন্টু 100%, স্ট্রিমের রেসপেক্ট, তাহলে 300% তোমার অ্যান্সার। তাহলে এখানে তোমার অ্যান্সার কি দাঁড়ালো 300%। বলো কঠিন কোথায় ছিল, এটা তো ইজি ছিল। দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, দ্য ফলোইং কোয়েশ্চেন দেয়ার আর 3 স্টেটমেন্টস 1 2 3, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড মার্ক ইউর অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টস, ইজ আর সাফিসিয়েন্ট টু দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। হাউ মেনি ওয়ার্কার্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 15 days। আচ্ছা 15 দিনের কাজ কমপ্লিট করতে কতগুলো ওয়ার্কার লাগছে। স্টেটমেন্ট 1 এ কি বলছে, 15% of the work can be completed by 5 workers in 5 days। 5 workers 5 দিন কাজ করে 15% ওয়ার্ক করতে পারে। তাহলে কতগুলো ওয়ার্কার 15 দিন কাজ করে
100% ওয়ার্ক করতে পারবে, এখান থেকে নাম্বার অফ ওয়ার্কার্স বেরিয়ে যাবে, তাহলে অপশন 1 দিয়ে পসিবল। ঠিক আছে, অপশন 2 মানে স্টেটমেন্ট 2, 20 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ। 20 ওয়ার্কার্স কমপ্লিট করে টোটাল কাজটা 12 দিনে। 12 দিনে 15 দিনে কমপ্লিট করতে কতগুলো ওয়ার্কার্স লাগবে, এখান থেকেও আমি অ্যান্সার বের করতে পারবো এই ইকুয়েশন থেকে। তার মানে স্টেটমেন্ট 2 দিয়েও এটা পসিবল, স্টেটমেন্ট 2 দিয়েও আমার হচ্ছে। স্টেটমেন্ট 3 তে কি বলছে, 1/5 of the worker can be completed by 1/5 of the work can be completed by 6 workers in 5 days। 6 workers 5 days কাজ করে 1/5 of the work করে, তাহলে টোটাল ওয়ার্ক করতে কত সময় লাগে, টোটাল ওয়ার্ক করতে কত সময় লাগে, মানে কতগুলো ওয়ার্কার লাগে। 6 জন ওয়ার্কার 5 দিন কাজ করে 1/5 কাজ করে, তাহলে এখানে তোমার 5 6 30, 30 গুণ 5, 150 জন ওয়ার্কার 5 দিন কাজ করে টোটাল কাজটা কমপ্লিট করতে পারে। টোটাল কাজ কমপ্লিট করতে মানে এখানে তো 5 দিন কাজ করছে 6 জন ওয়ার্কার, তাহলে টোটাল কাজ কমপ্লিট করতে তোমার কত ওয়ার্কার লাগছে, 150 জন ওয়ার্কার লাগছে। এবার 150 জন ওয়ার্কার যদি টোটাল কাজ কমপ্লিট করতে লাগছে 5 দিনে, ইন 5 ডেজ, তাহলে 15 দিনে যদি আমার টোটাল কাজ কমপ্লিট করতে 150 জন ওয়ার্কার লাগছে, সরি এটা তো তোমার টোটাল ওয়ার্ক ইনটু ডে, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, সরি 6 জন ওয়ার্কার 5 দিন কাজ করে 1/5 কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 150, টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 150। ঠিক আছে, আমাকে কি বলেছে, টোটাল ওয়ার্ক যদি 150 হয় তাহলে 15 দিনে কতজন ওয়ার্কার কাজ করলে টোটাল ওয়ার্ক 150 হয়ে যাবে, 10 জন ওয়ার্কার কাজ করলে। তাহলে স্টেটমেন্ট 3 দিয়েও হচ্ছে, কারণ টোটাল ওয়ার্ক 150, আমাকে বলে দিয়েছে 15 দিনে কাজ কমপ্লিট করতে হবে, তাহলে কতগুলো ওয়ার্কার লাগবে, 150 কাজ করতে 10 ওয়ার্কার্স লাগবে। তাহলে স্টেটমেন্ট 3 দিয়েও পসিবল, স্টেটমেন্ট 1 দিয়েও পসিবল, 2 দিয়েও পসিবল, 3 দিয়েও পসিবল, তাহলে এনি ওয়ান অফ দেম, অপশন ই ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? এখানে অল 1 2 3 অর্থ হচ্ছে কোয়েশ্চেনটাকে ফুলফিল করতে আমাকে 1 2 3 তিনটের সাহায্য লাগবে, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি 1 2 3 দিয়ে করতে পারছি, তার জন্য আমি এনি ওয়ান অপশন